বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, এটা প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা তার ব্যতিক্রম নয়। আন্তর্জাতিকভাবে যে শিক্ষাগুলো, যাদের বেসিক ল্যাঙ্গুয়েজ, সায়েন্স, ম্যাথমেটিক্স অ্যান্ড হিস্ট্রি, এই ডিফারেন্ট ক্যাটাগরির উপরে আসলে শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠে। কিন্তু বাংলাদেশে দুই ধরনের শিক্ষা ব্যবস্থা আছে। একটা হচ্ছে সাধারণ শিক্ষা ব্যবস্থা, আর একটা হচ্ছে ইসলামিক শিক্ষা ব্যবস্থা। ইসলামিক শিক্ষা ব্যবস্থা কিন্তু বাংলাদেশে খুব প্রাচীন, যেটা এই ভারত অঞ্চলে, মহাভারত অঞ্চলে যে যখন মুসলমানরা এই এলাকা শাসন করতেন, তার পরবর্তীতে যখন চেঙ্গিস খানের নেতৃত্বে এই অঞ্চল দখল করা হয়, তখন কিন্তু ব্যাপক যুদ্ধ হয়, কিন্তু চেঙ্গিস খানের ছেলে এখানে দখল নিতে পারে না। পরবর্তীতে কিন্তু এই মুসলমানরা ব্রিটিশের কাছে পরাধীনতা স্বীকার করে 1747 সালে। তারপরে কিন্তু এই ইসলামী যে শিক্ষা, সেটাকে নিয়ে আসা হয় যেমন কওমি মাদ্রাসা আদলে। এই শিক্ষাগুলো ছিল, কিন্তু এটা প্রাতিষ্ঠানিক রূপ কিন্তু পায় নাই। এটার প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে বেশ কিছুদিন, অল্প কিছুদিন আগে, আসলে যে 2016-তে প্রাতিষ্ঠানিকভাবে এদের স্বীকৃতি দেওয়া হয়। এই কারণে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে ইসলামিক শিক্ষার দুইটা ধারা আছে, একটা হচ্ছে আলিয়া আর একটা হচ্ছে কওমি। তো এগুলোর আসলে যে অবস্থা, দেখা যায় যে 1 বছর পড়াশোনা করলেই এইখানে স্নাতকোত্তর মানে মাস্টার্স লেভেলের সমান একটা ডিগ্রি দেওয়া হয়। এবং এইখানে কিন্তু পড়াশোনার যে মান, এটা জেনারেল যে স্টুডেন্টরা পড়াশোনা করে একটু ডিফারেন্ট। যেমন কোরআন কিন্তু একটা সায়েন্স সমৃদ্ধ গ্রন্থ, তো এইখানে কওমিতে দেখলাম যে এখানে সায়েন্সের কিছু পড়ানো হয় না। আলিয়াতে আছে, আলিয়াতে সায়েন্স এগুলো আছে। তো এগুলোকে অ্যাকচুয়ালি শক্তিশালী করতে হবে। তো বাংলাদেশে পড়াশোনার যে অবস্থা, এখানে আনুষ্ঠানিক পড়াশোনা করার চেয়ে অনানুষ্ঠানিকভাবে যারা শিক্ষা নিচ্ছে, যেমন বাংলাদেশে কিন্তু 1 কোটি অটোরিকশা আর 1 কোটি অটো, যেগুলো ব্যাটারি চালিত, এগুলো কিন্তু লোকজন চালাচ্ছে, ড্রাইভার। এখানে অ্যারাউন্ড 1.5 থেকে 2 কোটি মানুষের কর্মসংস্থান হয়েছে। তো এদের ফ্যামিলিও চালাচ্ছে। এতে বাংলাদেশের বিশাল একটা অংশ এই অনানুষ্ঠানিক শিক্ষার মাধ্যমে কিন্তু তাদের কর্ম করে খাচ্ছে। এবং সেই সাথে এগুলোকে, এই অনানুষ্ঠানিক যে শিক্ষা, এগুলোকে আনুষ্ঠানিক শিক্ষায় নিয়ে আসা দরকার। কারণ হচ্ছে যে বাংলাদেশে যদি প্রাথমিক মাধ্যমিক পর্যায়ে শেষ করার পরে সবাইকে যদি ড্রাইভিং লাইসেন্স দেওয়ার সুযোগ থাকে, তাহলে কিন্তু তারা শিক্ষিত এবং ইয়াং অবস্থায় ভালো পরিবেশে একটা ড্রাইভিং লাইসেন্স পাবে। এবং পরবর্তীতে এই ধরনের যান যদি চালায়, তাহলে কিন্তু অনেক ধরনের দুর্ঘটনা হবে না এবং তারা নিয়মকানুন মেনে চলবে। এখন সারা দেশের যে অবস্থা হয়েছে, যে এই অটো এবং অটো রিকশার কারণে কিন্তু সাধারণ যানবাহন, সাধারণ মানুষ চলাচলে বিঘ্ন হচ্ছে এবং একটা জ্যাম সৃষ্টি হচ্ছে। এদেরকে যদি একটা আইনের আওতায় আনা যায়, মানে আনুষ্ঠানিক শিক্ষার আওতায় আনা যায়, তাহলে কিন্তু এরা একটা শৃঙ্খলায় চলে আসবে। এরকমভাবে এডুকেশনে, যেমন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যেটা দেখা যায় যে জেনারেল যে শিক্ষা, এখানে বাংলা, ইংরেজি এগুলো পড়ানো হচ্ছে। তো এরা দেশের বাইরে গেলে কিন্তু যখন কাজ করতে যায়, বিভিন্ন ল্যাঙ্গুয়েজের প্রবলেম হয়। তো মাননীয় প্রধানমন্ত্রী বলেছে যে এই ধরনের ল্যাঙ্গুয়েজগুলো এদেরকে
আনুষ্ঠানিক শিক্ষার মধ্যে নিয়ে আসা হবে। আর ইসলামিক শিক্ষার কওমিতে দেখলাম যে ফার্সি এবং উর্দু শেখা হয়। তো আসলে তো মিডল ইস্টে বাংলাদেশের প্রচুর লোকজন কাজ করে, এরা আরবি শিখে, কিন্তু আরবির যে অর্থ এগুলো প্রকৃতভাবে শিখতে হবে, মানে ল্যাঙ্গুয়েজটা তাদেরকে রপ্ত করতে হবে। এই কারণে আমি প্রস্তাব করছি যে আসলে এই ল্যাঙ্গুয়েজ, বিশেষ করে আরবি এবং কোরিয়ান, চাইনিজ, যে সব দেশে আসলে লোকজন কাজ করতে যায়, যারা বেশি পড়াশোনা করে, এদেরকে যদি প্রাথমিক স্তরে বা মাধ্যমিক স্তরে এই ল্যাঙ্গুয়েজগুলো ভালোভাবে শেখানো হয়, অন্তত তারা এই সুবিধাটা পাবে। তো একটা মানুষ পড়াশোনা করে যদি তার সুযোগ সুবিধাটা না পায়, গতানুগতিকভাবে যে প্রাইমারি স্কুল শেষ করলো, হাই স্কুল শেষ করলো, এরপরে দেখা যায় যে যারা ভালো তারা বিভিন্ন ইউনিভার্সিটি চলে গেছে, এবং যারা ভালো না তারা কোনোভাবে বিএ পাশ করলো, এরপরে তারা কিন্তু কর্মহীন হয়ে যায়, বাধ্য হয়ে বিভিন্ন ধরনের অড কাজ করে, দেশের বাইরে চলে যায়। দেশের বাইরে চলে গেলেও ল্যাঙ্গুয়েজে প্রবলেম হয়। এই কারণে আমি প্রস্তাব করব যে যদি এই জেনারেল এডুকেশনে ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে শেখানো হয়, এবং ড্রাইভিং যে লাইসেন্স আছে গাড়ি চালানোর জন্য, যেটা বাংলাদেশে প্রায় 2 কোটি এই অটোরিকশা এবং অটোতে লোকজন চালাচ্ছে, এদের কিন্তু কারো কোনো ড্রাইভিং লাইসেন্স নাই। আবার ড্রাইভিং লাইসেন্স করতে গেলেও কিন্তু অনেক কঠিন, এরা করতে পারবে না। তো এই কারণে যদি এডুকেশনের সময় এগুলো দেয়া হয়, যেমন পাসপোর্ট দিয়ে দেওয়া যেতে পারে, যখন মানুষের এনআইডি কার্ড দরকার হয়, তখন কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম সাফারিংয়ের পরে এরা কিন্তু যখন মানুষের জন্ম নিবন্ধন হয়, একটা বাচ্চা জন্মগ্রহণ করলো, তখনই যদি এদেরকে ডাটাবেস থাকে, এই ডাটাবেস থেকে যদি তাদেরকে পাসপোর্ট ঠিক করা থাকে, জাস্ট জনগণ অ্যাপ্লিকেশন করবে, বিনা টাকায় পাসপোর্ট দিয়ে দিবে। কারণ হচ্ছে যে এই দেশ তো জনগণের, তো একটা পাসপোর্ট যদি ফ্রিতে দেওয়া যায় কোনো হয়রানি ছাড়া, যে সবার জন্য পাসপোর্ট বাধ্যতামূলক, জন্ম নিবন্ধনের সময় তাদের ডাটা থাকবে, এবং সেগুলো যদি আপডেট করতে চায় আপডেট করবে। তাদের বয়স যখন 18 হবে, ন্যাশনাল কার্ড যখন দেয়, এনআইডি কার্ড যখন দেয়, তখন পাসপোর্টও দিয়ে দিবে। তাহলে তারা কিন্তু বিভিন্ন কর্মসংস্থান, দেশের বাইরে তারা কাজ করতে পারবে। এটা একটা হ্যাসেল হয় মানুষের জন্য। এই কারণে এই এডুকেশনের মাধ্যমে যে 2টা ধারা আছে, একটা হচ্ছে জেনারেল এডুকেশন আর একটা হচ্ছে ইসলামিক এডুকেশন, এইখানে মানুষকে যদি কর্মসংস্থানের আওতায় নিয়ে আসা যায়, যেমন ড্রাইভিং লাইসেন্স যদি তাদেরকে দিয়ে দেওয়া হয় এবং ট্রেন আপ করা হয় কীভাবে গাড়ি চালাবে, তাহলে তারা কিন্তু দেশে এবং বিদেশে কর্মসংস্থান তৈরি করতে পারবে, এবং তারা নিয়মকানুন শিখবে, দেশে লোকজনের সাফারিং হবে না। এটা একটা বিশাল খাত। কিন্তু এই প্রায় 2 কোটি যে ড্রাইভার আছে, এদের কিন্তু বাংলাদেশে এরা প্রতিদিন প্রায় 1.5 হাজার কোটি টাকা কিন্তু এখানে ইনকাম হচ্ছে, একটা ব্যাপক মানি কিন্তু এখানে ফ্লো হচ্ছে। তো এদেরকে ট্রেন আপ করা দরকার। তাহলে দেখা যাবে যে এরা যদি দেশের বাইরে যায়, কারণ তাদের গাড়ি চালানোর ইচ্ছা, দেখা যাচ্ছে যে এই বাংলাদেশে কিন্তু এই জিনিসটা ব্যাপকভাবে, এদের সাথে কথা বললে দেখা যায় যে কী ব্যাপার, তোমরা এগুলো করছো কেন? তো বলছে যে এখান থেকে সহজে ইনকাম করা যায়, কায়িক পরিশ্রম তেমন নাই, ব্যাটারি চালিত গাড়ি, চাপ দিলেই গাড়ি যাচ্ছে, টাকা আসছে। তো এটা কিন্তু ভালো একটা মজা পাচ্ছে। তো যে কাজে মজা পাবে সেগুলো কিন্তু করতে হবে। এই কারণে জেনারেল এডুকেশনের ক্ষেত্রে কিছু সুযোগ সুবিধা মানুষকে দেওয়া দরকার, যেগুলো যেমন ড্রাইভিং লাইসেন্সটা দেওয়ার ক্ষেত্রে এদেরকে ট্রেন আপ করা যেতে পারে, যে 2-3 বছর এরা ট্রেন আপ হইল, পরীক্ষা দিল, প্র্যাকটিক্যাল পরীক্ষা দিয়ে যারা উত্তীর্ণ হবে তাদেরকে এগুলো দেওয়া যেতে পারে। এছাড়া যেমন ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজগুলো দেখলাম যে ইসলামী শিক্ষায়, বিশেষ করে আলিয়াতে শুধু আরবি, এবং যে কমই আছে এখানে কিন্তু এরা উর্দু এবং ফার্সি শিখে। উর্দু এবং ফার্সি শিখে যে খুব একটা লাভ তা না, তবে জ্ঞান বাড়ছে। তো এই সাথে যদি তাদেরকে অন্য ভাষাগুলো ভালোভাবে পড়ানো হয় এবং এখানে সায়েন্সকে ইন্ট্রোডিউস করা হয়, তাহলে কিন্তু একটা ব্যালেন্স আসবে। এখন এই দিকে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীকে অবশ্যই ফোকাস করতে হবে।
কারণ হচ্ছে যে এই ইসলামিক শিক্ষায় 1 বছর পড়াশোনা করেই কিন্তু এরা স্নাতকোত্তর এর ডিগ্রি পেয়ে যাচ্ছে, কিন্তু জেনারেল দেখা যায় যে প্রায় 2 বছর বা 2 বছরের বেশি সময় লাগে কোর্সগুলোতে। তো এগুলোও খেয়াল করা দরকার, যেহেতু এই সার্টিফিকেটের লেভেল সমান এবং এদেরকে একই লেভেলে নিয়ে আসতে হবে। আর বাংলাদেশের যে অবস্থা এখন, যে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, এদের র্যাঙ্কিংও কিন্তু অনেক নিচে নেমে গেছে। ইন্টারন্যাশনাল র্যাঙ্কিংয়ে এরা 400 থেকে 600 এর মধ্যে। তো এখানে কোনো নাই, এডুকেশনে কোনো রিসার্চ কমে গেছে। রিসার্চ করতে হবে যে কোনো অ্যাক্টিভিটির উপরে, এবং রিসার্চ না করলে তো যারা পড়াশোনা করছে এদের ডেথ বাড়বে না, এবং এরা অনেক কিছু জানবে না। জাস্ট একটা সার্টিফিকেট নেবে, তারপরে হচ্ছে চাকরির জন্য চেষ্টা করবে। যারা সরকারি চাকরি পেয়ে গেল ভালো, প্রাইভেট চাকরি করবে বা অন্য কাজ করবে। এতে হচ্ছে কি যে এডুকেশনের মান কমে গেলে কিন্তু দেশকে একটা ভালো পর্যায়ে নিয়ে যাওয়া অনেক কঠিন হয়ে যায়। কারণ হচ্ছে যে শিক্ষাই জাতির মেরুদণ্ড, এটা কিন্তু ট্রু। যে দেশের শিক্ষা প্রতিষ্ঠান যত উন্নত তারা তত উন্নত। যেমন হার্ভার্ড আমেরিকাতে আছে, আমেরিকা বিশ্বের 1 নম্বরে আছে। ক্যামব্রিজ ইংল্যান্ডে, এগুলো উন্নত কেন? কারণ এদের পড়াশোনার মান অনেক উন্নত। তো এগুলো অ্যাকচুয়ালি শিক্ষামন্ত্রী আছেন, শিক্ষা মন্ত্রণালয় আছে, তাদেরকে চিন্তা ভাবনা করতে হবে যে বাংলাদেশের শিক্ষাগুলো কিভাবে চলতেছে, এটা কিভাবে উন্নত করা যায়, এবং কারিগরি ব্যাপারগুলো এখানে নিয়ে আসতে হবে, বিভিন্ন ট্রেড নিয়ে আসতে হবে, যে যাতে এখানে একটা ছেলে অন্তত ক্লাস 5 পাস করার পরেও কিছু শিখে যায়, বা মাধ্যমিক এসএসসি পাস করার আগেই এদেরকে এই টেকনিক্যাল নলেজগুলো দিয়ে দিতে হবে। অনেকে এই মাধ্যমিক পরীক্ষায় পাস করতে পারে না, ঝরে যায়, তারা যাতে অন্তত ড্রাইভিং করে খেতে পারে, বা যে কোনো ট্রেডে যদি তাদেরকে ট্রেনিং দেওয়া হয়। বিদেশে অনেক ডিমান্ড আছে বিভিন্ন ট্রেডের, এগুলো এইখানে নিয়ে আসতে হবে। তো গতানুগতিকভাবে একটা ছেলে 10 প্রথম পড়েছে, আসলে এটা কিন্তু কোনো দাম নাই। একটা ছেলে সময় দিচ্ছে, স্কুলে যাচ্ছে, সে হয়তো মেধার কারণে পাশ করতে পারে নাই, বা তার ফিনান্সিয়াল কারণে পাশ করতে পারে নাই, কিন্তু এই সময়টাও যদি তাদের কাজে লাগে, যে তাহলে হবে কি যে বাংলাদেশে উন্নয়নের দিকে এগিয়ে যাবে। অযথা যাতে টাইম ওয়েস্ট না হয়, এগুলো চিন্তা ভাবনা করতে হবে। এটা জেনারেল শিক্ষায় এবং ইসলামিক শিক্ষায় এগুলো কিন্তু চিন্তা ভাবনা করতে হবে। তো এই যে আজকের আলোচনায় যে বিষয়টা আমি বেশি এমফাসিস দিব, যে শিক্ষার মধ্যে সরাসরি কারিগরি বিষয়টাকে নিয়ে আসেন। বিশেষ করে বাংলাদেশে যে 2 কোটি মানুষ অনানুষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হয়ে তারা কিন্তু ড্রাইভিং করছে, লাইসেন্স নাই। তো এটা কিন্তু সরকারের দায়িত্ব। এটাকে করতে হলে কিন্তু এই বিআরটিএ দেওয়া হবে না, মানুষকে প্রেশারাইজ করে কিছু হবে না। এখন যদি এডুকেশনের ভিতরে এই ট্রেডগুলো নিয়ে আসেন, যেমন ড্রাইভিং আছে, মেশিনারি আছে, পেন্টিং আছে, অনেক এই ধরনের টেকনিক্যাল কাজ বিদেশে গিয়ে করতে হয়। তো এগুলোকে ট্রেডে, মানে টেকনিক্যাল ট্রেডে যেমন মাধ্যমিক পর্যায়ে যাতে এরা শিখতে পারে, যে ক্লাস 6 থেকে যদি ক্লাস 10 পর্যন্ত এগুলো 5 বছর পড়াশোনা করানো হয়, যে কোমলমতি যে শিশুরা আছে তারা কিন্তু খুব তাড়াতাড়ি এগুলোকে অ্যাবজর্ব করতে পারে। তারপরে যখন এদের বয়স যখন 18 হয়ে যাবে, তখন এদের যেমন কলেজ পর্যায়ে একটা প্রত্যেকটা থানা লেভেলে একটা কলেজকে, বা যতগুলো কলেজ আছে তাদেরকে বলা হলো যে এই ট্রেডের পরীক্ষা নাও, ভাইবা নাও, নিয়ে তাদেরকে সার্টিফিকেশন দিয়ে দেওয়া হোক। তো ঠিক আছে, 18 বছর হয়ে গেলে তারা এগুলো পেয়ে যাবে, তখন তারা এগুলো ইউটিলাইজ করতে পারবে দেশে বিদেশে। আর বিশেষ করে যে পাসপোর্টটাকে যদি ন্যাশনাল আইডি কার্ডের সাথে সাথে দিয়ে দেওয়া হয় ফ্রি, যেমন ন্যাশনাল আইডি কার্ড কিন্তু ফ্রি দেওয়া হচ্ছে, এরকম পাসপোর্ট যদি ফ্রি দেওয়া হয়, তাহলে কী হবে, যাদের এই ট্রেডের ট্রেনিং থাকবে তারা কিন্তু পাসপোর্ট থাকবে। বাংলাদেশ এখন অনলাইনের যুগ, অনলাইনে যোগাযোগ করে কিন্তু নিজেরাই দেশের বাইরে কাজ জোগিয়ে নিতে পারবে। এবং এই দেশে একটা প্রচুর জনসংখ্যা আছে, 20 কোটির উপরে। এই জনগণকে যদি কাজে লাগানো যায় এবং তাদেরকে যদি টেকনিক্যাল ট্রেনিং দিয়ে দেওয়া যায় মাধ্যমিক পর্যায়ে এবং কলেজ পর্যায়ে, তাদেরকে মানে কলেজ পর্যায়ে যাক বা না যাক, এদেরকে যদি, যে যারা এই মাধ্যমিক পর্যায়ে পড়াশোনা করেছে এবং তাদেরকে 18 বছর হলেই আমরা পরীক্ষা নিয়ে তাদেরকে আমরা বিভিন্ন ট্রেডে
লাইসেন্স দিয়ে দিব। যদি এগুলো থাকে, পাসপোর্ট থাকে, তাহলে কি হবে, এবং ল্যাঙ্গুয়েজও যদি তারা শিখে, যেমন কোরিয়ান শিখতে পারে, চাইনিজ শিখতে পারে, এইখানে আরবি শিখতে পারে মিডল ইস্টের জন্যে। তো এই ধরনের যে ল্যাঙ্গুয়েজগুলো যদি তারা জানা থাকে এবং টেকনিক্যাল কাজ যদি তাদের জানা থাকে এবং তাদের যদি পাসপোর্ট থাকে, তাহলে কিন্তু গভর্নমেন্টকে এত কষ্ট করতে হবে না। তাই এই জেনারেল শিক্ষার পাশাপাশি এই টেকনিক্যাল এডুকেশন, যেমন আমাদের সময়ে আমি দেখছি যে টাইপিং ছিল, তো টাইপিং কিন্তু আমরা শেখার কারণে আমরা কিন্তু একটু এগিয়েছিলাম, টাইপ করা আমাদের প্র্যাকটিস আগে থেকেই ছিল, এখন টাইপ করতে সুবিধা হয়, পরবর্তীতে আর শিখতে হয় না। তো এরকম সব ধরনের ট্রেড যেগুলো ইন্টারন্যাশনালি ডিমান্ড আছে, এবং দেশে তো আমি বললামই যে বিশেষ করে ড্রাইভিংটা, এটা কিন্তু লোকজন করছে অনানুষ্ঠানিকভাবে শিখেই। তো বাংলাদেশের মানুষের মেধা আছে, এগুলোকে যদি আনুষ্ঠানিকভাবে নিয়ে আসা যায় তাহলে আরও উন্নতি করবে এবং দেশকে এরা বিদেশ থেকে প্রচুর রেমিটেন্স এনে দিবে। তো এই কারণে আমি বলবো যে শুধু ওই জেনারেল যে শিক্ষা আছে গতানুগতিকভাবে লোকজনকে পড়াইলেই হবে না, এই এডুকেশনটা যাতে কাজে লাগে। একজন লোক বাংলা, ইংরেজি, অঙ্ক কেন শিখতেছে? সে পরবর্তীতে যাতে ইংরেজির একটা চিঠি লিখতে পারে বা অঙ্কে যোগ বিয়োগ করতে পারে, এগুলো তো এগুলো দিয়ে তো আর জীবন চলবে না, তার একটা চাকরি করতে হবে। তো চাকরি করতে গেলে কি হবে, যে যেগুলো গতানুগতিক চাকরি আছে সেগুলো তো করবেই সাধারণ পড়াশোনা করে, কিন্তু টেকনিক্যাল বিষয়গুলো যদি জানা থাকে, একজন আনস্কিল লোক যদি বিদেশে যায় তার বেতন কিন্তু খুব একটা বেশি হয় না। আর যদি স্কিল একজন লোক যায় তাহলে কিন্তু তার ইনকাম অনেক বেশি হবে, বাংলাদেশের রেমিটেন্সও অনেক বেশি পাঠাতে পারবে। এই কারণেই আমি গভর্নমেন্টকে বলবো যে তিনটা বিষয়। একটা বিষয় হচ্ছে যে এই এডুকেশনের সাথে টেকনিক্যাল ট্রেড যেগুলো আছে ইন্টারন্যাশনালি এবং ন্যাশনালি যেগুলো দরকার হয়, এগুলো অনতিবিলম্বে এই জেনারেল এবং ইসলামিক এডুকেশনে সংযুক্ত করলে এটা জনগণের খুব উপকার হবে এবং এডুকেশনের জন্য খুব ভালো হবে। সেকেন্ডলি হচ্ছে যে এই এডুকেশন নেওয়ার পরে এদের বয়স যখন 18 হবে, এনআইডি কার্ড পাবে, তখন এদের পাক বা না পাক 18 বছর হলেই এদেরকে পরীক্ষা নিয়ে তাদেরকে বিভিন্ন ট্রেডের লাইসেন্স দিয়ে দিতে হবে, যাতে পরবর্তীতে তারা এগুলো ইউটিলাইজ করতে পারে 18 বছরের পরে। এবং 18 বছর পরেই যদি কেউ কাজ করতে চায় তাহলে যাতে তারা এই লাইসেন্সগুলো ইউজ করে কাজ করতে পারে। আর থার্ড হচ্ছে যে বাংলাদেশের এডুকেশনের ক্ষেত্রে জেনারেল এবং ইসলামিক এডুকেশনে কিন্তু কিছুটা বৈষম্য আছে। যেমন আলিয়া এবং এইখানে কিন্তু 1 বছরের এডুকেশনকেই স্নাতকোত্তর ডিগ্রি জেনারেল লাইনের সমকক্ষ বানিয়ে দেওয়া হয়েছে। তো এতে হচ্ছে কি যে, এবং এই সমস্ত জায়গায় বিশেষ করে যে কওমি, এখানে কিন্তু সায়েন্স পড়ানো দরকার, এখানে ইন্ট্রোডিউস করতে হবে। কারণ হচ্ছে যে কোরআন হচ্ছে একটা সায়েন্স সমৃদ্ধ একটা গ্রন্থ, এদেরকে সায়েন্স যদি ইন্ট্রোডিউস করানো হয় তাদের কিন্তু জ্ঞান অনেক বাড়বে এবং বিভিন্ন ট্রেড তো থাকবেই। একজন লোক কওমি মাদ্রাসায় পড়েছে বা আলিয়া মাদ্রাসায় পড়েছে, তাকে যে এই মসজিদের ইমাম হইতে হবে বা মুয়াজ্জিম হইতে হবে এমন কোনো কথা নাই। সে পরবর্তীতে দেখা যাবে যে সে এই ধরনের টেকনিক্যাল এডুকেশন থাকলে দেশে বিদেশে সে কাজ করতে পারবে ইজিলি, এবং মেধাবী হলে সে বিমান চালাবে, এরকম বানাইতে হবে, সায়েন্স সমৃদ্ধ হইতে হবে। তো এই কারণে এই তিনটা বিষয় যেটা বললাম আবার আমি রিপিট করছি, একটা হচ্ছে যে এই এডুকেশনে জেনারেল ট্রেড, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল যেটা রিকোয়ারমেন্ট আছে জব রিলেটেড, এটা সম্পৃক্ত করতে হবে। 2 নাম্বার হচ্ছে তাদেরকে 18 বছর হওয়ার সাথে সাথে পরীক্ষা নিয়ে তাদেরকে লাইসেন্স দিয়ে দেওয়া হবে, এবং সেই সাথে আমি বলছি যে পাসপোর্ট যদি ন্যাশনাল আইডি কার্ডের সাথে ন্যাশনাল আইডি কার্ড যেরকম ফ্রি দেওয়া হয় এরকম যাতে ফ্রি দেওয়া হয়। আর 3 নাম্বার হচ্ছে যে এডুকেশনে যে বৈষম্য আছে সেটাকে দূর করতে হবে, যেমন কওমিতে সায়েন্স ইন্ট্রোডিউস করতে হবে, এবং জেনারেল লাইনেও যদি দরকার, জেনারেল লাইনে অবশ্য আছে, ইসলামিক স্টাডিজ আছে, এই এডুকেশনের যে লেভেলগুলো এগুলোকে উন্নত করতে হবে। ফোর্থ হচ্ছে যে বাংলাদেশের যে বিখ্যাত ইউনিভার্সিটিগুলো আছে এর মধ্যে ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, এদের র্যাঙ্কিংও কিন্তু কমে যাচ্ছে। এই সমস্ত জায়গায় রিসার্চের জন্য প্রচুর ফান্ড দিতে হবে। যখন
স্টুডেন্টরা রিসার্চ করবে, তখন কিন্তু এদের ডেপথ অনেক বাড়বে, দেশে বিদেশে এরা কাজ করতে পারবে এবং দেশকেও এগিয়ে নিয়ে যেতে পারবে এবং ইউনিভার্সিটিগুলোর র্যাঙ্কিংও অনেক বাড়বে। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।